যে আমরা সবাই ঘুরতে পছন্দ করতাম। সেরকম কিছু ঘোরাঘুরির কিছু ইনসিডেন্টের কারণে মনে হয়েছে যে এই জিনিসটা নিয়ে যদি কাজ করি তাহলে মনে হয় এটা আমার এন্টারটেইনিংও হবে, আবার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, সেটাও কাজ দিবে। ওয়ান অফ দ্য মোস্ট সেলেবল প্রোডাক্ট হতে পারে চিটং হিল ট্র্যাক্স, মানে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটির যে ইস্যুগুলো। কেন? বিকজ অফ ন্যাচারাল ডাইভার্সিটি অ্যান্ড এথনিক পিপল। দেশঘুরির পজিশনিংটা কি ভার্সাস আপনি যখন আমাদের সাথে জয়েন করেছিলেন তখন আপনার সিচুয়েশনটা কি ছিল, একটু কম্প্যারিজনে যদি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট করার পর অনেকেরই স্বপ্ন থাকে যে আমি বিজনেস করবো, কিন্তু ওই রিস্কটা আমরা নিতে পারি না। এই জিনিসটা আসলে আপনি কিভাবে করলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি সাজিদ রহমান, অন্যরকম উদ্যোক্তা থেকে। ওয়েলকাম টু ফাউন্ডার স্টোরিজ, যেখানে আমরা এমন বিভিন্ন মানুষের সাথে কথা বলবো যারা আমাদের বিগত যে কোহর্টগুলো আছে সেখান থেকে সাকসেসফুলি গ্র্যাজুয়েট করেছেন। আমরা জানতে চাইবো যে তারা এখন কোথায় আছেন, কি করছেন, এবং আমাদের সাথে তাদের জার্নিটা কেমন ছিল। সো আজকে আমাদের এপিসোডে আমরা ইনভাইট করেছি আমাদের একদম কোহর্ট ওয়ানের একজন সাকসেসফুল গ্র্যাজুয়েট সাজ্জাদ ভাই, যিনি 4বারের ট্রিপ অ্যাডভাইজারের ট্রাভেলার্স চয়েস অ্যাওয়ার্ড উইনিং প্রতিষ্ঠান দেশঘুরির ফাউন্ডার অ্যান্ড সিইও। সো সাজ্জাদ ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সো আপনার বিজনেস মডেলটা নিয়ে আমরা একটু আগে স্টার্ট করি, যে দেশঘুরি আসলে রাইট নাও কি করছে? আচ্ছা, আমারটা যদি আমি খুব এক কথায় বলি, সেটা হচ্ছে আমরা ট্যুরিজম নিয়ে কাজ করি। ট্যুরিজমের মধ্যে আমরা মূলত ইনবাউন্ড ট্যুরিজম নিয়ে কাজ করি। ইনবাউন্ড বলতে আমরা দেশের বাইরের মানুষজনকে, অর্থাৎ বিভিন্ন দেশের মানুষজনকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের মূল কাজ। আর এর পাশাপাশি ওদের মানে যারা ফরেনাররা বাংলাদেশে ঘুরতে আসে তাদের যত রকমের লজিস্টিক সার্ভিসগুলো লাগে আমরা সেগুলো তাদেরকে প্রোভাইড করি। তো ইনবাউন্ড ট্যুরিজম তো হচ্ছে বেসিক্যালি বিদেশ থেকে যখন বাংলাদেশে কেউ ঘুরতে আসেন সেটা, আর আউটবাউন্ড হচ্ছে যখন বাংলাদেশ থেকে বাইরে ঘুরতে যান। আপনারা কি দুইটাই করছেন নাকি এখন শুধু? আমাদের মূলত ফোকাসটা হচ্ছে ইনবাউন্ডেই আর কি। সো বাংলাদেশকে কিভাবে বেটার রিপ্রেজেন্ট করা যায় ওই জায়গাটাতে জি। আপনার মোর ফোকাস। সো আমাদের কোহর্টে সত্যি বলতে এই যে মানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি নিয়ে যারা কাজ করেন, খুব বেশি এমন মানুষকে কিন্তু আমরা আসলে পাই না আমাদের কোহর্টে যারা অ্যাপ্লাই করেন। জি। তো আপনি আসলে কি চিন্তা করে আমাদের এখানে অ্যাপ্লাই করেছিলেন? আসলে আমি যখন প্রথম অ্যাপ্লাই করি, জাস্ট আমার কাছে মনে হয়, আমার যতটুকু মনে পড়ে, ফেসবুক থেকে একটা লিঙ্ক আসে। তো লিঙ্ক এসে মনে হলো যে আমি চিন্তা করলাম যে আমি তো আসলে কখনো, আমার যেহেতু ক্যারিয়ারটা হচ্ছে চাকরি রিলেটেড, সো কখনো তো বিজনেস তো নিজের মতো করে শখের বসে করছি এরকম একটা জিনিস। তো মনে হলো যে আমি যে চিন্তাগুলো করি, আমি যে কাজগুলো করি, এগুলোর কি আসলেই ব্যবসা কীভাবে করে চলে। আর যেহেতু মানে আমার কোনো আসলে ওটার ধারণাটা কম ছিল, তো সেই ইয়ার থেকে আচ্ছা ঠিক আছে একটা অ্যাপ্লাই করি। আমার মনে হচ্ছে একটা ফর্ম ছিল লম্বা, তো সেই ফর্মটা আমরা ফিল আপ করি। ফিল আপ করার পরে পরে আমরা এখান থেকে ডাক পাই। ডাক পাওয়ার পরে বলে কি যে আমাদের একটা ভিডিও ইন্টারভিউ হয়, সোহাগ ভাইয়ের সাথে ইন্টারভিউ হয়। তো ডেফিনেটলি সোহাগ ভাইয়ের সাথে ইন্টারভিউ করার সময় খুবই এক্সাইটেড ছিলাম। ইনফ্যাক্ট খুব ভালো লাগছে একটা ইন্টারভিউতে, বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের সাথে কথা হয়েছে। তো ওইটা আসলে খুবই একটা শুরুর দিকে এক্সপিরিয়েন্সটা খুব এক্সাইটেড ছিল। পরবর্তীতে অবশ্য আমাদের অনেক লম্বা লম্বা ফর্ম ফিল আপ করতে হয়েছে শুরুর এক্সাইটমেন্টের কারণে। পরের যে জিনিসগুলো লম্বা লম্বা ফর্ম ফিল আপ করা বা অন্যান্য কাজগুলো করা, এগুলো খুব সহজ হয়েছে। এবং ইভেনচুয়ালি আপনারা বা অন্যরকম উদ্যোক্তা যখন আমাদেরকে সিলেক্ট করে, তো সিলেক্ট করার পরে তো পুরো টিম মিলে তখন আমরা ওয়েট করতাম যে আসলে সবার সাথে আমরা লম্বা 7 দিন ক্লাস করতাম, 12 ঘন্টা বা এরকম কিছু। তো সবার সাথে দেখা হবে, সবার সাথে ইন্টারাকশন হবে। আমি ছিলাম সবচেয়ে বয়স্ক মানুষ, বাকিরা সবাই খুবই এনার্জেটিক, খুব পজিটিভ একটা ভাইব ছিল। এই কারণে সেটা আসলে কোনো কিছু মিস যায়নি আর কি। ব্যাপারটা এরকম আর কি। তো আমরা তো দেখা যায় যে যদিও দিস ইজ আ শো, আমাদের সিলেকশন প্রসেস কি সেটা আমরা রিভিল করতে পারছি না, বাট আমাদের যারা অ্যাপ্লিকেন্ট তাদেরকে আমরা অনেক মানে খুব প্যারাদায়ক একটা প্রসেসের মধ্যে দিয়ে আসলে দিয়ে যাই, যে প্রচুর টেস্ট আপনাদের দিতে হয়, প্রচুর ইভালুয়েশন প্রসেসের মধ্যে দিয়ে দিতে। ওই এক্সপিরিয়েন্সটা আপনার জন্য কতটা হেল্পফুল ছিল? আসলে হয়েছে কি, একটা উদাহরণ দিই আমি, উদাহরণ দিলে পুরো জিনিসটা ক্লিয়ার হবে। সেটা যেমন আমাদের সেখানে কোহর্টে মনে আছে যে আমাদের 6 মাসের সেলস কী পরিমাণ হয়েছে এবং সেখান থেকে প্রফিট কী পরিমাণ হয়েছে ইত্যাদি বিভিন্ন জিনিস দিতে হতো। সেগুলোর হিসাব আমি কখনোই রাখি নাই, মানে আগে কখনোই করি নাই। তাহলে আমার কি করতে হয়েছে, আমার পুরো, যেহেতু আমি চেয়েছি যে আমার সঠিক ডাটাটাই যাক, যাতে আমাকে জাজ করাটা সহজ হয়, তো আমি শুরু থেকে মেইলগুলো ধরে ধরে প্রতিটা রিয়া বের করে অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন, কারণ আমি এক্সপেন্স তো কখনো লিখে রাখি নাই, তো
সেগুলো জাজ করে যখন দেওয়া হয়েছে, আবার সেগুলো এখন দেখা যাচ্ছে যে এক্সেলে হচ্ছে না। তখন আমি আবার ব্যাক ডেটে ডাটা এন্ট্রি করে সেগুলোকে গুছিয়ে দিয়েছি। এর ফলে যেটা হয়েছে যে আমার এটাতে অ্যাপ্লিকেশন প্রসেসের থ্রু দিয়েই আমার কিছু ডাটা জেনারেট হয়েছে, যেগুলো আসলে আমার জন্য পরবর্তীতে মানে হয়েছে অনেক ব্যাপারটা। সো এরকম কিছু জিনিস আসলে হয়েছে, যেটা আসলে সিলেকশন প্রসেসের জন্যই অনেক কিছু গুছানো হয়েছে। এই জিনিসটা আসলে অন্যথায় হয়তো এভাবে হতো না জিনিসটা। আপনি তো একটা মানে অনেক এক্সটেন্ডেড টাইম পর্যন্ত আসলে চাকরি বাকরি করেছেন, অ্যান্ড আই থিঙ্ক অ্যাট দ্য এজ অফ 35 দেন আপনি চিন্তা করছেন যে না, আই এম গোইং টু ডু বিজনেস, অ্যান্ড নাও ইউ আর ভেরি সাকসেসফুল বিজনেস পারসন, আই উড সে। তো এই জায়গাটাতে আপনি আসলে কিভাবে ন্যাভিগেট করছেন, আমি একটু ইন্টারেস্টেড, বিকজ মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা দেখি, অনেকেই আসলে আমরা চিন্তা করি যে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট করার পরে অনেকেরই স্বপ্ন থাকে যে আমি বিজনেস করবো, কিন্তু ওই রিস্কটা আমরা নিতে পারি না। অ্যান্ড আমরা ভাবি যে ওকে, আমি 2 বছর চাকরি করি, 3 বছর চাকরি করি, মেবি এক্সপিরিয়েন্সের জন্য, বা অনেকের জন্য হয়তো ফাইন্যান্সিয়াল ওই পয়েন্টটাও খুব ইম্পর্ট্যান্ট। বাট আমরা নর্মালি যেটা দেখি যে ওই র্যাট রেসটা থেকে আর কেউ ইভেনচুয়ালি বের হইতে পারে না। আপনি কিন্তু এই জায়গাটা থেকে আসলে বের হয়েছেন এবং একটা সাকসেসফুল বিজনেস অর্গানাইজেশন দ্বারা করতে পারছেন। সো এই জিনিসটা আসলে আপনি কিভাবে করলেন? আচ্ছা, এইটার হচ্ছে কি, এটার আমি তাহলে একটু শুরুর দিকে যেতে হবে। যখন আমি বের হই, পাশ করে বের হই, তো পাশ করে বের হওয়ার পরে প্রথমে আমি 1 বছর চাকরি করি। 1 বছর চাকরি করার পরে চাকরিটা তখন ভালো লাগতো না। কারণ মনে হতো যে আসলে কী করতেছি, ভালো লাগতেছে না, স্যালারি অনেক কম এবং প্রচুর দৌড়াদৌড়ি করতে হতো। আমি মূলত আমার যেহেতু গ্র্যাজুয়েশন আইটিতে, আইটি বেসডই চাকরিগুলো করতাম। এরপরে আমি প্রায় 3 বছর এন্টারপ্রেনিউরশিপ বিজনেস করছি। করার পরে আমার কাছে মনে হয়েছে যে তারপর ফ্যামিলির বিভিন্ন প্রেশার, সোশ্যাল প্রেশার, এইসব কারণে আবার আমি চাকরিতে জয়েন করি। তো ওই চাকরিটাগুলো এখনও কন্টিনিউ হচ্ছে, ক্যারিয়ারগুলো এখনও কন্টিনিউ হচ্ছে। তাহলে মাঝখানে কীভাবে করে আসলাম? যেহেতু মাঝখানে 3 বছর আমার একটা ভালো লাগা ছিল যে হ্যাঁ, আমার কাছে যদি এফোর্ট এবং তার রিটার্ন আমি যদি চিন্তা করি, তাহলে অলওয়েজ সেটা বেশি। কিন্তু সেইখানে হচ্ছে সোশ্যাল রিকগনিশন কম, তারপরে হচ্ছে সোশ্যাল রিকগনিশন একটা বড় ইস্যু, ফ্যামিলিতে সবসময় আনসার্টেনিটি নিয়ে একটা ইয়া করে, কিন্তু আমার ব্যবসাতে ভালো লাগা ছিল। ঠিক আছে, তো এইখান থেকে শুরু করে আবার 15-16 দিকে এসে আমরা যখন দেশঘুরিটা আবার স্টার্ট করি, তখন কেন হয়েছে এটার একটু কারণটা হয়েছিল কি, যে আমরা সবাই ঘুরতে পছন্দ করতাম। তো সেরকম কিছু ঘোরাঘুরির কিছু ইনসিডেন্টের কারণে মনে হয়েছে যে এই জিনিসটা নিয়ে যদি কাজ করি, তাহলে মনে হয় এটা আমার এন্টারটেইনিংও হবে, আবার আমার যে যে করতে যে ভালো লাগে, নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে, সেটাও কাজে দিবে। তো দেখা গেছে যে আমি যখন ব্যবসা করতে গিয়ে আইটির একদম রুট লেভেলের কাজ থেকে আবার ডিসিশন মেকিংয়ের কাজগুলো করতাম, সেই কাজগুলো কিন্তু আমার জবের ক্ষেত্রে কাজে লাগতো অনেক বেশি, কারণ আমি রুট লেভেলের কাজগুলো জানতাম। আবার আমার যেটা অপারেশনাল কাজগুলো ছিল সেগুলো আসলে শিখে শিখে জানতাম। তো একইভাবে ওই যে আগের যে ভালো লাগা, নিজের যে একটা অথরিটি, নিজের একটা ডিসিশন মেকিং করা, সেটা এক্সিকিউট করার যে মজা, বা কোনো একটা নতুন কনসেপ্ট শিখলাম সেইটা এক্সপেরিমেন্ট করার যে মজা, ওইটা আসলে বিজনেসে। তো এই ভালো লাগার থেকে এইটা চাকরির পাশাপাশি কন্টিনিউ হতো। এবং যেহেতু এটা একটা আমি বলবো যে রিক্রিয়েশনাল একটা ব্যাপার স্যাপার আছে, ট্রাভেল যখন করেন আমাদের ভালো লাগে না ব্যাপারটা, ওরকম একটা ব্যাপার আছে। তো দেখা যেত আমি শুক্র শনিবার ঘুরতেছি, বিভিন্ন মানুষজনের সাথে পরিচয় হচ্ছে, তাদের কাছ থেকে অনেক কিছু জানতেছি, যোগাযোগ হচ্ছে বিভিন্ন দেশের মানুষের সাথে। ওইটা আমার জন্য জবের পাশাপাশি সেটা আমার জন্য মনে হতো যে একটা এন্টারটেইনিং, ঠিক বলবো না, মানে একটু সুদিং একটা ব্যাপার ছিল। সো আমার মনে হয় যে আমার ক্ষেত্রে সেটা কাজ করছে, আমি জানি না সবার ক্ষেত্রে কাজ করবে কিনা, যে এই কারণে চাকরির পাশাপাশি ব্যবসাটা করে যাওয়াটা আমার পক্ষে পসিবল ছিল। বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে গিয়ে আপনার মানে ওভারঅল এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাই, বিকজ আমাদের দেশে আমরা জানি যে অনেক রকম প্রবলেমস আছে ট্যুরিজম সেক্টরে, সরকারি বেসরকারি বিভিন্ন রিজনে দেখা যায় যে যারা নিউ এন্ট্রেন্টস এই মার্কেটে, তারা জিনিসগুলো বুঝে উঠতেই আসলে অনেক সময় লেগে যায়, এবং যে এন্ট্রি ব্যারিয়ারটা আসলে অনেক ডিফিকাল্ট বাংলাদেশের ট্যুরিজমে। এবং গ্লোবালি আমাদের যে ইমেজটা গ্লোবাল ট্যুরিস্টদের কাছে, ইমেজটা আসলে মোস্ট অফ দ্য টাইম ফর দ্য নেগেটিভ রিজনস, সিকিউরিটি রিজনস এন্ড আদার রিজনস। এই জায়গায় আসলে মানে আপনার লার্নিংটা কিরকম, বা আপনি যেহেতু প্রাইমারিলি প্রচুর ফরেন ট্যুরিস্টদের সাথে কাজ করেন, জি, সো মানে হোয়াট ডিড ইউ সি দেয়ার? আমি একটা উদাহরণ দিই তাহলে মনে হয় ভালো হবে। যেমন আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমরা একটা কনসেপ্ট বলতাম যে ইন্ডাস্ট্রি
একাডেমিক্স কোলাবোরেশন, দেখা যেত যে ইন্ডাস্ট্রি একরকম চাচ্ছে আর আমাদের একাডেমিগুলো আরেকভাবে পড়াচ্ছে। তো দুটার মধ্যে সবসময় একটা মিসম্যাচ থাকতো, যার ফলে যখন গ্র্যাজুয়েট হয়ে বেরোতো তখন ওদের মধ্যে দেখা যায় কি ইন্ডাস্ট্রি ফিট না বা এই জাতীয় জিনিসগুলো হতো। সেম আমি যদি সেরকম একটা কনসেপ্ট বলি, বাংলাদেশের ট্যুরিজমের ক্ষেত্রেও কনসেপ্টটা সেরকম। যেমন বাংলাদেশের আলটিমেট ডিসিশন মেকাররা হচ্ছে গভর্নমেন্ট বা গভর্নমেন্টের আমাদের যারা টপ র্যাঙ্ক অফিশিয়াল, টপ অফিসিয়াল আছে, ব্যুরোক্রেটস আছে, ওনারা করেন। তো ওনারা হয়তো দেখা যাচ্ছে কি যে একটা সার্ভে করছেন, অথবা বাংলাদেশের এখন ট্যুরিজম মাস্টার প্ল্যান হয়েছে, সেখানে কিছু জিনিসগুলো আছে। বা আপনি যদি চিন্তা করেন বাংলাদেশের ট্যুরিজম সম্পর্কে, দেখবেন যে গভর্নমেন্টের যত প্রচারণা বা আমাদের এমবেসিগুলোর যে অ্যাক্টিভিটি, সব জায়গায় সবার না টপে আসে হচ্ছে কক্সবাজার। ঠিক আছে, তো কক্সবাজার যদি সবার টপে আসে, কক্সবাজারের কার সাথে কম্পিট করতে হচ্ছে? আমি যদি বিজনেসের প্রসপেক্ট দেখি, বাংলাদেশ হচ্ছে একটা প্রোডাক্ট, আমরা এই প্রোডাক্টটা গ্লোবাল মার্কেটে নিয়ে যাব অ্যাজ এ প্রোডাক্ট। ঠিক আছে, আমি তো বাংলাদেশকেই প্রোডাক্ট হিসেবে নিয়ে যাই। তাহলে আমরা যদি বিচেসকে নিয়ে যাই, বিচেস যদি আমি কম্পেয়ার করতে যাই, তাহলে আমার কম্পিটিশনে আসে শ্রীলঙ্কা, আমার কম্পিটিশনে ইন্ডিয়ার বিভিন্ন বিচেস আছে, গোয়া আছে, তারপর হচ্ছে থাইল্যান্ড, বালি, মালয়েশিয়া, ফিলিপিন্স। তো দে আর অল বিচেস। তাহলে আমার কক্সবাজারকে দীর্ঘতম সমুদ্র সৈকত, এটা হচ্ছে একটা ট্যাগ লাইন। ঠিক আছে, আমরা আসলে পুরো তো 100 কিলোমিটার হেঁটে হেঁটে বেড়াবো না বা ঘুরে ঘুরে বেড়াবো না। তাহলে এইটা আমার গ্লোবাল কম্পিটিশনে অন্যদের সাথে কম্পিটিশনটা ভেরি হাই, এটাকে এস্টাবলিশ করা। এবং আমাদের ওরা দে আর এস্টাবলিশড, আমার ওখানে নতুন করে এস্টাবলিশমেন্ট হতে হচ্ছে। তো এটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট, যেটা আমাদের, আমি মনে করি যে আমরা যারা অল্প কিছু প্রতিষ্ঠান যারা বাংলাদেশে ফরেন ট্যুরিস্ট নিয়ে কাজ করে, তাদের কোর বিজনেসের সাথে যায় না। তাহলে এটা একটা আপনি বলতে পারেন যে অবস্ট্রাগল। আবার আরও একটা অবস্ট্রাগল কি, সেটা হচ্ছে আমাদের ভেরি সেলেবল প্রোডাক্ট হচ্ছে আমাদের চিটং হিল ট্র্যাক্স। আমাদের চিটং হিল ট্র্যাক্সে যদি পারমিশন নিতে হয়, আপনারা হয়তো রাশভারী মানে খুব গর্ব করে বলি যে অনলাইন আমাদের সিস্টেম আছে, যে আমরা অনলাইন সিস্টেমে ফর্ম ফিল আপ করলে পারমিশন হয়ে যায়। প্র্যাকটিক্যালি সেই জিনিসটা সেরকম না। যেমন আপনি যদি বলেন যে আমরা অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করতে হয়, বাট পাসপোর্টের আবেদনের সাথে তো অনেক কিছু দিতে হয়। আপনার ইউএসের ভিসা যদি পেতে হয়, আপনার তো অনলাইন আবেদন করলেই হয়। কিন্তু ইজ ইট দ্যাট সিম্পল? প্র্যাকটিক্যালি সিম্পল না, অনেকগুলো প্রক্রিয়া মাঝখানে আছে। তাহলে আমাদের সবচেয়ে সেলেবল প্রোডাক্ট, ওয়ান অফ দ্য মোস্ট সেলেবল প্রোডাক্ট হতে পারে চিটং হিল ট্র্যাক্স, মানে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটির যে ইস্যুগুলো। কেন? বিকজ অফ ন্যাচারাল ডাইভার্সিটি অ্যান্ড এথনিক পিপল। তো সেখানের পারমিশন অনলাইনে হলেও জিনিসটা অনেক কমপ্লেক্স এবং ঠিকমতো পারমিশন দেওয়া হয় না। সেখানে বিভিন্ন রকমের ব্যুরোক্রেটিক প্রসেস, এবং আমি বলছি না যে একদম রিমোট জায়গায় নিয়ে যাব এখন আমরা, বিকজ অফ দেয়ার মাইট বি সিকিউরিটি ইস্যুস, কিন্তু নর্মাল জায়গাতেও বিভিন্ন রকম করে ব্যারিয়ার দিয়ে রাখা হয়েছে, যার ফলে এইটা ইটস ভেরি ডিফিকাল্ট। ঠিক আছে, অথচ এইটা আমাদের মোস্ট সেলেবল একটা প্রোডাক্ট হতে পারে বাংলাদেশের জন্য। তো আমার কাছে মনে হয় যে ইয়াং এন্টারপ্রেনিয়র যারা আছে তাদের জন্য ডেফিনেটলি প্রথমে হয়তো ফরেন ট্যুরিস্টদেরকে আনা, তাদেরকে ঠিকমতো সার্ভিস দেওয়া, এইটা করার চাইতে অবশ্যই ট্রেনিং এবং মানে বোঝার কিছু ব্যাপার আছে। যেমন ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, এখন ফেসবুক ভিত্তিক প্রচুর গ্রুপ আছে, একসাথে সবাই ঘুরে। বাংলাদেশের ডোমেস্টিক ট্যুরিজম যেটা, সে ডোমেস্টিক ট্যুরিজমকে ধরে রেখেছে ওই ফেসবুকের গ্রুপ, পেজ, এগুলো। ডেফিনেটলি এটা আমাদের ইকোনমির জন্য, আমাদের দেশের ট্যুরিজমের জন্য ভালো। সেখানে একটা বড়, আমি বলবো যে সেলিং পয়েন্ট বা স্ট্রেংথ যেটা হচ্ছে প্রাইস, অর্থাৎ ভেরি কম খরচে ঘোরার ব্যবস্থা করতে হয়। কিন্তু একজন ফরেন ট্যুরিস্ট যখন আসে, তার কিন্তু প্রাইসটা আমরা যদি খুব কম্পিটিশন করে নামায় আনি, তাহলে আলটিমেটলি তো বাংলাদেশে কম টাকা আসবে, আমাদের বটম লেভেলে সবাই কম টাকা পাবে। রাদার দেয়ার মানে ওই লেভেল অফ কাস্টমার রিয়েলি ফোকাসড অন সার্ভিস। ঠিক আছে, তো আমাদের ট্যুরিস্টদের যে মানে ট্যুরিস্টদেরকে আমরা যদি কাস্টমার বলি, বাংলাদেশি কাস্টমারদের চিন্তা চেতনা, তাদের কাছে যে সেলিং পয়েন্ট, সেটা কিন্তু আবার ফরেনারদের সেলিং পয়েন্টের জন্য সেম না। তো সেখানে কাস্টমারের চয়েস, এক্সপেকটেশনের পুরোপুরি একটা মাত্রাটা আমরা বলতে পারি অলমোস্ট বিপরীতমুখী হতে পারে। আমি এটা বেটার যে বলা যে ডিফারেন্ট, এই জিনিসটা বুঝতে হবে সবার। ঠিক আছে, এই জিনিসটা বুঝে এক্সপিরিয়েন্স নিয়ে সামনে আগানোটা বেটার। সো বর্তমানে দেশঘুরির পজিশনিংটা কি ভার্সাস আপনি যখন আমাদের সাথে জয়েন করেছিলেন তখন আপনার সিচুয়েশনটা কি ছিল? একটু কম্প্যারিজনে যদি আসেন। আচ্ছা, কম্প্যারিজনটা যদি বলি,
সেটা হচ্ছে যে আমরা আমরা যখন অ্যাপ্লাই করে সিলেক্টেড করে ভেরি এক্সাইটেড যে আচ্ছা ঠিক আছে যাই কী হবে এগুলো এরকম একটা ব্যাপার। তো প্রথম দিকে যেই আমাদের সেশনগুলো মূলত আমরা যেটা নিয়ে কাজ করলাম সেটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন নিয়ে। সেলফ ডিসিপ্লিন কীরকম, ফর এক্সাম্পল আমরা কোনো একটা কাজ হঠাৎ করে মনে হলো আগে আমি তখন করতাম। ফর এক্সাম্পল মনে হলো যে আচ্ছা ঠিক আছে আমি একটা আর্টিকেল লিখি বা একটা ফেসবুকে পোস্ট করি, কিন্তু এটা যে একটা কনসিস্টেন্সির ব্যাপার স্যাপার আছে, এটা তো একটা ডিসিপ্লিন। সেই ডিসিপ্লিনটা আগে ছিল না। তাহলে আমাদের এখানে মেন্টররা ছিল, তারা আমাদেরকে উইকলি মিটিং করতো, উইকলি তাদের কাছে আমাদের জবাবদিহি করতে হতো, উইকলি টাস্ক ছিল, ভাই এটা কি করছেন কিনা, এটা কি হয়েছে কিনা, কদ্দূর করলেন, হইলো না কেন। তাহলে আবার দেখা যাচ্ছে যে আমরা প্রথমে সেলফ ডিসিপ্লিন হইলাম, এবং মেন্টরশিপ যে আসলে হেল্প করতে পারে এবং পার্সোনাল গ্রোথের যে মেন্টর থাকতে পারে, আমরা এখানে 3-4 জনের সাথে আমি মানে নাম হয়তো বললাম না, আপনারা হয়তো ওটা বলতে পারেন। ফর এক্সাম্পল অনেকজনই আছে, যে কামরুল ভাই আছেন, তারপরে ফাহিম ভাই আছেন, অনেকে যে আসছেন। এই যে পার্সোনাল মেন্টরশিপে যে মানুষজনের চিন্তা চেতনা সেলফ ডিসিপ্লিনে যে ইমপ্রুভ হয়, এটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। ঠিক আছে, এটা আসলে আমি এখানে আসার পরে জিনিসটা জানতে পারি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে বিজনেস গ্রোথের প্যারামিটার। আমরা আসলে কিছুদিন সেলফ ডিসিপ্লিন হওয়ার পরে বিভিন্ন রকমের প্যারামিটার আমরা নিজেরাই সেট করি। ফর এক্সাম্পল কারোর জন্য সেটা ছিল হয়তো নিজেরাই সেট করি যে সেলস গ্রোথ, কারোর জন্য কাস্টমার কল, কারোর জন্য মেসেজেস, এরকম বিভিন্নভাবে আমরা প্যারামিটার সেট করি। সেট করে আমরা কতটুকু আসতে পারলাম, আমাদের ওই পয়েন্টগুলোতে কতটুকু গ্রোথ হলো, এইটা সেট করা। এরকম কোনো কিছু আমার আগের ইয়াতে ছিল না। এর পরবর্তীতে যখন শেষের আগে আমরা যেটা করলাম সেটা হচ্ছে গ্রোথ হ্যাকিং। অর্থাৎ আমি যে এই প্যারামিটারগুলো সেট করলাম, এগুলোকে রিচ করার জন্য বা এগুলোকে হ্যাক করার জন্য আসলে আমার কী করতে হবে। সো আমরা এখানে অনেক মোটা বই পড়ছি, অনেক দামি বইয়ের কথা বলা হয়েছে, আবার সেগুলো দেখা যায় যে সেগুলোর অনেক মিনি ভার্সন আছে, সেগুলো আমরা পড়লাম, অনেকগুলো আমাদের আলোচনায় উঠে আসলো, কি পয়েন্টগুলো আলোচনায় উঠে আসলো। তো সেখান থেকে দেখা গেল হয়তো আমরা 20টা পয়েন্ট বা 25টা পয়েন্ট আলোচনা হয়েছে, বা আমরা ডিসকাশন করা হয়তো 30টা পয়েন্ট আসছে, আমার বিজনেসের জন্য হয়তো 5টা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট ছিল। সেগুলো ইমপ্লিমেন্ট করার ফলে আমার যে আগের সেটগুলো করা প্যারামিটারগুলো ছিল সেগুলোকে আমাদের মেজার করতে সুবিধা হচ্ছে, বা সেখানের গ্রোথগুলো আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমার এখানে সেলস একটা ইম্পর্টেন্ট ইস্যু ছিল। সো সেলসের যেখানে আমি কোনো আগে ডাটাই রাখতাম না, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমার 6 মাসে বা 1 বছরে সেলসটা আসলে কীরকম হইলো, কোন টাইমটাই আসলে বাড়তেছে, কোন টাইমটাই কমতেছে। আগে এটা ধারণাবশত করতাম যে হ্যাঁ আমরা জানি যে ডিসেম্বর মাসে হবে, আমি অক্টোবর থেকে অ্যাড চালাবো। বাট দেখা যাচ্ছে কি যে ডাটাগুলো রাখার ফলে, সেগুলো গুছানোর ফলে আমাদের ডাটার ডিফারেন্ট কিছু ইন্ডিকেশন দিচ্ছে। এই গ্রোথ হ্যাকিংয়ের ইস্যুটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আর যেহেতু এখানে আরেকটা শব্দ বললাম যে ফর এক্সাম্পল অ্যাডের কথা বললাম, তো এই অ্যাড নিয়ে কিন্তু অনেক রকমের চ্যালেঞ্জ ছিল, যেগুলো আমরা বিভিন্ন রিসোর্স পার্সনের সাথে কথা বলছি, এখানে ওনারা আমাদের সেশন নিয়েছেন, ওনাদের সাথে আমরা 1-to-1 ডিসকাশন করছি, যেগুলো আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট মনে হয়েছে ফর মাই লার্নিং। হয়তো অনেক সময় ডিরেক্টলি আমার বিজনেসে এফেক্টিভ ছিল না। ফর এক্সাম্পল আমি চিন্তা করতাম হয়তো আমি তো ফেসবুকে অ্যাড দিই না, কিন্তু অনেক কোম্পানি তো হাজার $1,000 অ্যাড দিতেছে, তাহলে আমার মনে হয় ফেসবুকে অ্যাড দিলে ফাটাই ব্যবসা হবে, এরকম একটা ধারণা ছিল। এটা হচ্ছে এখানে আসার আগে। এখানে এসে দেখলাম যে হ্যাঁ অনেকের পুরো বিজনেসটাই হচ্ছে ফেসবুক বেসড, কিন্তু ফেসবুকে আমি অনেক টাকা ইনজেক্ট করলে, অনেক টাকা দিলেই আসলে আমার যে সেলস সেটা আসলে আসতেছে না, অর্থাৎ আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা আসলে ওইভাবে করে হচ্ছে না। তো আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার যে আমরা কতটুকু, আমি বলবো যে ইনভেস্টমেন্ট আমরা আসলে ফেসবুকের প্রতি করব। এই জাতীয় প্র্যাকটিক্যাল বা বড় স্কেলের যে উদাহরণগুলো, ইট ওয়াজ ভেরি হেল্পফুল। ফেসবুকের উপর সিঙ্গেল হ্যান্ড ডিপেন্ডেন্সি যেটা অনেকের ব্যবসায় ছিল, এবং আমরা মনে করতাম যে না ওদের ব্যবসা ভালো গ্রোথ হচ্ছে, আমাদের মনে হয় ফেসবুকে নির্ভর করা উচিত। তো এইটা আমি হয়তো করি নেই, তো আমার মনে হতো না আমি মনে হয় ভুল করতেছি। আমি সবসময় শেখি থাকতাম এই ডিসিশনটা নিয়ে, কারণ আমারটা তো ফেসবুক নির্ভর না বা পুরোপুরি সোশ্যাল মিডিয়া নির্ভর না। তো তখন আমার কাছে মনে হতো যে আমি মনে হয় ভুল করতেছি এখানে আসার আগে, মানে আমার নিজের নেওয়া ডিসিশন আমি সবসময় কোয়েশ্চেন করতাম। কিন্তু এখানে আসার পরে অনেকের সাথে এই জিনিসগুলো জানার পরে মনে হয়েছে যে না আমার আগের ডিসিশনটা ঠিক ছিল, অর্থাৎ আমি তখন কনফিডেন্ট যে আমার আগের নেওয়া ডিসিশনটা সঠিক। তো এই জাতীয় জিনিসগুলো আসলে আসছে, যেটা আমার কাছে মনে হয়েছে ভেরি এফেক্টিভ। আর লাস্টলি আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এআই আমি আগে ইউজ করতাম, কিন্তু এখানে আসার পরে কিছু এআই এক্সপার্ট অন্যান্য ব্যবসা কীভাবে করে এআই ইউজ করতেছে সেটা জানার পরে আমার এখানে আমি সিগনিফিক্যান্ট লাস্ট
6 মাসে যে ইমপ্রুভমেন্টটা সেটা এআই বেসড ইমপ্রুভমেন্ট নিয়ে আসলে কাজটা হয়েছে আর কি। তো এটা আমার কাছে খুবই, আমার নিজের জন্য খুবই এফেক্টিভ ছিল আর কি। তো দেশঘড়িকে শেষ পর্যন্ত আসলে কোথায় নিয়ে যেতে চান? হোয়াটস দ্য ভিশন? আমাদের শেষের দিকে আমরা আসলে আমাদের পুরো বিজনেসগুলোকে, প্রতিটা ইন্ডিভিজুয়াল বিজনেস আমাদের কোহোর্টে যারা ছিল সবাইকে আমরা কিছু ব্রডার পিকচারের সাথে রিলেট করতে চাইছি। যেহেতু এখানে আমরা সবসময় ফোকাস করতেছি যে একটা সোসাইটাল বিগ পিকচার ওয়েলবিংয়ের সাথে, গ্লোবাল ট্যুরিজম ম্যাপে বাংলাদেশকে একটা ডেস্টিনেশন হিসেবে শুধু এস্টাবলিশ করা আমার একার দায়িত্ব না, কিন্তু আমি আমার রোলটা প্লে করতে চাই এবং যতটুকু সার্ভিস আমি দিচ্ছি সেটাকে মিনিংফুল উপায় দিতে চাই। অর্থাৎ আমাদের বাংলাদেশের আমি মনে করি সবচেয়ে সেলেবল প্রোডাক্ট হচ্ছে পিপল অ্যান্ড কালচার, এবং আমার থ্রু দিয়ে বা আমার কোম্পানির থ্রু দিয়ে পিপল অ্যান্ড কালচারের যে জিনিসটা গ্লোবালি রিপ্রেজেন্ট হবে সেখানে বটম দ্য লাইন যে পিপল এবং যে কমিউনিটিগুলা এঙ্গেজ থাকবে তাদের একটা সোশ্যাল ওয়েলবিং, তাদের একটা সাস্টেনেবিলিটি, এইটা ঠিক রেখে এটাকে স্কেল আপ করার কথা চিন্তা করছি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। সো ভেরি নাইস টু সি ইউ। আবার দেখা হবে ইনশাল্লাহ আগামী আরেকটা এপিসোডে।